আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। বিশ্বের কোথাও যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কায় নিজেদের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025-এ যোগ দিয়ে তিনি বলেন, অনেক সময় যুদ্ধের প্রস্তুতিও যুদ্ধের দিকে নিয়ে যায়। যুদ্ধকে ব্যয়বহুল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিগত সরকারের লুটপাটে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতা মেনে কর্মপরিকল্পনা ঠিক করতে চায় সরকার। গ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়ও অবদান রাখছে। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। পরস্পর সহমর্মিতা দেশের সকল মানুষ ও প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে সাহসী ও স্বনির্ভর জাতি হিসেবে গড়ে ওঠা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খড় হস্তান্তর অনুষ্ঠানে দেশের মানুষের বিপদে পাশে থাকা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি। এই বিশেষ আবাসন প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ঘর পাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সন্তানদের উন্নত ভবিষ্যৎ গঠনে নজর দেওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে যে সাহস জুগিয়েছে, সেই সাহস সবসময় মনের মধ্যে ধারণ করবেন এবং দেশের মানুষ আপনাদের সঙ্গেই থাকবে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লেই আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। ভারত পাকিস্তান প্রসঙ্গ। টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোলে প্রথমে গুলিবর্ষণ করেছে পাকিস্তান। এরপর ভারতও পাল্টা গুলি চালায়। ইতিমধ্যে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আলোচনায় বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত সম্ভাব্য সামরিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। শেষ পর্যন্ত কি আরও একটি যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বিশ্ব? লাইন অফ কন্ট্রোলে টানা ষষ্ঠবারের মতো একে অপরের বিপক্ষে গোলাগুলিতে লিপ্ত হয়েছে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ রেখার নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গোলাগুলির এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোলে প্রথমে গুলিবর্ষণ করে পাকিস্তান। এরপর পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার জবাব দিতে সামরিক অভিযানের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজ দেশের সশস্ত্র বাহিনীকে সামরিক অভিযানের বিষয়ে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি। এ বিষয়ে আজ মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস এর সঙ্গে আবারও আলোচনায় বসেছেন তিনি। এদিকে আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত সম্ভাব্য সামরিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত আগামী কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। তাই এ বিষয়ে যথাযথ জবাব দিতে নিজ দেশের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। দর্শক, এ বিষয়ে ভারত থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়।
তো 22শে এপ্রিল ভারতের ভূস্বর্গের মাটিতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছিলেন এবং ১৭ জন মানুষ কিন্তু আহত। এই পরিস্থিতির মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী দেশের প্রধানমন্ত্রীর তরফে কিন্তু একেবারে সরাসরি জানান দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত এমন শাস্তি প্রদান করবে তারা কল্পনাও করতে পারবে না। গত কয়েকদিনে ২২ এপ্রিল থেকে আজ ৩০শে এপ্রিল গত কয়েকদিনে কিন্তু ৯ জনের জঙ্গির বাড়ি কিন্তু ভারতীয় সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে। ১৭১ জনকে আটক করেছে। প্রাথমিক পর্যায়ে ২০০০ মানুষকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন যে স্তর আছে তারা প্রত্যেকেই কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছে। কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ারা বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসবাদী হামলার এই তল্লাশি অভিযান এখন জারি রয়েছে। এবং গতকাল ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে অর্থাৎ নরেন্দ্র মোদীর বাসভবনে যে গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তা বিষয়ক যে বৈঠক হয়েছে সেখানে দেশের ৩ সেনাবাহিনীর প্রধান, দেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী তারা উপস্থিত ছিলেন এবং চিফ অফ স্টাফও কিন্তু উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সেই বৈঠকে সন্ত্রাসবাদের মোকাবিলায় কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে সমস্ত রকম খোলা স্বাধীনতা দিয়েছে এবং এই পরিস্থিতির মোকাবিলায় কিন্তু ভারত এবং কাশ্মীরে যে নিয়ন্ত্রণ রেখায় গত কয়েকদিন ধরে প্রবল ভারত এবং পাকিস্তানের মধ্যে যে গুলি বিনিময় হচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু দেশের নিয়ন্ত্রণ রেখায় ভারতের তরফের সমস্ত বাংকারগুলো কিন্তু একেবারে পয় পরিষ্কার করে সেখানকার গ্রামবাসীদের সেখানে রাখা হচ্ছে। সাবধানতা, একেবারে যুদ্ধের প্রস্তুতি। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যেটা খবর পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে। যদিও সরকারি তরফে ভারতের তরফে এখনও কিছু জানানো হয়নি, কিন্তু যুদ্ধের প্রস্তুতি কিন্তু একেবারেই প্রকট। সেনাবাহিনী কিন্তু প্রস্তুত ভারত এবং কাশ্মীর নিয়ন্ত্রিত অঞ্চলে এবং সেখানে কিন্তু সেনাবাহিনী যেমন ছুটি দেওয়া হচ্ছে, ভারতের সেনাবাহিনীকে সমস্ত যেমন ছুটি বাতিল করা হচ্ছে, সেনা মোতায়েন কিন্তু ক্রমশ সেখানে বাড়ানো হচ্ছে। এতক্ষণ জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এই অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন। এ সময় জানানো হয় ২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছিল। রাজধানীর যাত্রাবাড়ি ও ভাটারা থানার পৃথক দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন বলে আদালতে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপতি। একটি মামলায়, সেখানে একটি হত্যা মামলা, এই মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং যাত্রাবাড়ি আরেকটি বাটা থানা একটি মামলায় সালমান এফ রহমান তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং সাবেক অবৈধমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে বাটা থানার একটি হত্যা মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হাইকোর্টের রায় ৮ মে ঘোষণা করা হবে। বুধবার এদিন ধার্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। এর আগে 18 ফেব্রুয়ারি এ মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। আদালতে আসামি পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান ও সরওয়ার আহমেদ এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। ২০০১ সালের 14 এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে 9 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে মারা যান 1 জন। বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরার 3 বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ।
আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় 2007 সালে আমানুল্লাহ আমানকে 13 বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত। সেই সঙ্গে একই মামলায় তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, এ মামলায় খালাস পাওয়ায় ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে আমানুল্লাহ আমানের আইনি কোনো বাধা নেই। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুযোগ পাবেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন উচ্চ আদালত। সরকারি চাকরিজীবীদের এই সংক্রান্ত এক রিট আবেদনের প্রেক্ষিতে এ রায় দিয়েছিলেন হাইকোর্ট। শ্রমিকের সাথে মালিক ও সরকারের দূরত্ব রয়েছে তা কমিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আইএলও এর দেয়া সংশোধনী অনুযায়ী শ্রম আইন সংশোধন সহ শ্রমিকদের উন্নতি হয় সেটি লক্ষ্য রেখে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। উপদেষ্টা জানান, কর্মসংস্থান অধিদপ্তর তৈরি হলে শ্রমিকদের নিয়ে কাজ করা সহজ হবে। শ্রমিকের স্বার্থ সুরক্ষার বিষয়ে মালিকদের সহায়তা চান শ্রম উপদেষ্টা। শ্রমিকদের সাথে যে সম্পৃক্ততা সরকারের, শ্রমিকদের সাথে মালিকদের যে সম্পৃক্ততা, সেখানে বেশ গ্যাপ ছিল, এখনো আছে, বলবো না যে দূর হয়ে গেছে। এই গ্যাপটা এবং দূরত্বটা আমরা এই পিরিয়ডটাতে কমাতে যাচ্ছি। আমি এর মধ্যে অনেকগুলো স্টেপ নিয়েছি। আমি মনে করি যে 99% শ্রমিকদের পক্ষেই কথাগুলো বলেছি। এই স্টেপগুলো শ্রমিকদের পক্ষেই গেছে। এখানে অনেক ভালো ভালো মালিক আছে, অনেক ভালো মালিক যারা চালাচ্ছেন, নাহলে আমাদের দেশে শিল্প কোনোদিন আগত না। পতিত সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনিকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। ফলে তাদের স্ত্রী সন্তানরা অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের ভুল নীতির কারণে ফ্যাসিস্ট সরকারের সমর্থক কিছু ব্যবসায়ীর মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই করা ঠিক হয়নি বলেও মনে করেন তিনি। প্রশাসক নিয়োগ করে প্রতিষ্ঠান টিকিয়ে রাখা উচিত ছিল বলেও মনে করেন তিনি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, মে দিবস উপলক্ষে দুপুর 2টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান গড়েছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, আপনি সেখানে দক্ষ মানুষদেরকে ব্যবস্থাপনা তৈরি করতেন, আর যে সমস্ত মালিকরা, ওই সমস্ত প্রতিষ্ঠানের মালিক যারা অন্যায় করেছে, যারা টাকা পাচার করেছে, যারা হাত মিলিয়েছে এবং সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা মন্ত্রণা দিয়েছে, তাদের বিচার করুন। বর্ষাকাল আসার আগেই বেড়ে গেছে মশার উপদ্রব। ঢাকনা ছাড়া অপরিষ্কার ড্রেন আর যেখানে সেখানে মশা জন্মাবার রসদ থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন কিশোরগঞ্জ শহরবাসী। সাল পাল্টে নতুন বছর এলেও মশা নিধনে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। শরফুদ্দিন জীবনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। এ যেন মশাদেরই স্বর্গরাজ্য। পাড়া মহল্লায় ঢুকলেই চোখে পড়ে মশার অবাধ বিচরণ। কয়েল কিংবা স্প্রে সবকিছুই যেন হার মানছে মশার কাছে।
কিশোরগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডের প্রত্যেক এলাকায় রয়েছে এমন ছোট বড় অসংখ্য ড্রেন। তবে ড্রেন থাকলেও নেই ঢাকনা। খোলা থাকায় পলিথিন, প্লাস্টিক আর আবর্জনা জমে তৈরি হয়েছে মশাদের অভয়ারণ্য। খোলা ড্রেনে ময়লা আবর্জনা ফেলায় তা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ, প্রজনন হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জীবাণুবাহী মশা। ঢাকঢোল পিটিয়ে মশা নিধন কার্যক্রম কেবল উদ্বোধনেই সীমাবদ্ধ। ছাগল লাইনে আমি ঘরের সামনে বান্ধার সাথে সাথে হাজারে এই মশা আইছে। আগুন দিয়ে ফুটতেছি, পটপট করে ফুটতেছে। ফুলে কি একটা ফুরে 10টা ফুরে আর হাজার আইতেই আছে। এইরকম কোনো জায়গা আমার জানা মতে নাই যে জিনে দাঁড়াইলে মশা কামড়ায় না। আমরা আশা করব যে পৌর কর্তৃপক্ষ অন্ততপক্ষে প্রতিদিন না হোক, সপ্তাহে 15 দিনে বা মাসে 1-2 বার যেন জমে থাকা পানি যেখানে মশারা ডিম পারে সেইগুলো যেন তারা ধ্বংস করে। এদিকে ডেঙ্গুর উপদ্রব মোকাবিলা সহ খোলা ড্রেন এবং মশা নিধনের জন্য কাজ চলছে বলে জানান কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক। ডেঙ্গুর একটি সিজন রয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রতিদিনই টিম বের হবে এবং অ্যাডাল্টিসাইড এবং লার্ভিসাইড 2 ধরনের ওষুধই আমরা ছিটাবো। মশার বংশ বিস্তার রোধে দ্রুত পদক্ষেপ নেবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জ পৌরবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV। চলছে পুলিশ সপ্তাহ। 4 দিনের এই আয়োজন চলবে 2 মে পর্যন্ত। এই উপলক্ষে জনমনে আস্থা ফেরাতে জনবান্ধব পুলিশ হতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা বৃদ্ধি সহ একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে পুলিশ। দ্বিতীয় দিনে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সিআইডি, র্যাব, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, অ্যান্টি টেরোরিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ সহ সব বাহিনী নিজ উদ্যোগে পুলিশ সপ্তাহ পালন করছে। রাজধানীর বিভিন্ন স্থানে বাড়তি দায়িত্ব পালন করছে পুলিশ। সচেতনতা বাড়াতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে। জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। গত রাতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক 2 ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, একাধিকবার মামলা প্রত্যাহারের দাবি জানালেও ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাই আন্দোলন করতে বাধ্য হয়েছেন তারা। তবে রাত 10:30টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে অন্তত 14 জন। জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত 8:15টার দিকে উত্তর কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে আগুন লেগে প্রাণহানির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন শিশু, 1 জন মহিলা এবং 11 জন পুরুষ। পুলিশ জানায়, আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের। তবে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। এদিকে চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরে একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 22 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:25 এই দুর্ঘটনা ঘটে। আগুনে রেস্তোরাঁটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে অগ্নিকাণ্ডের কারণ এখনও প্রকাশ করা হয়নি, তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাটিকে গভীর সতর্কবার্তামূলক বলে উল্লেখ করেছেন। একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল করায় এবার ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। গেল 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নেয় ভারত ও পাকিস্তান। এর অংশ হিসেবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে মোদী সরকার। শুরু থেকেই এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে ইসলামাবাদ। এবার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ICJ-তে যাওয়ার পরিকল্পনা করছে দেশটি। 1960 সালের 19 সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু পানি চুক্তিতে সই করে 2 দেশ। চুক্তি অনুযায়ী পাকিস্তানের 80% কৃষি খামারের জন্য পানি পাওয়ার পথ নিশ্চিত হয়। তবে পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের পর এখন শঙ্কায় আছেন পাকিস্তানের সিন্ধু নদ এলাকার বাসিন্দারা। এবার
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও ৫১ জন নিহত হয়েছে। অঞ্চলটিতে চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট, পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারীসহ সাধারণ মানুষ। এ অবস্থায় মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক ফিলিস্তিনের নাম। তবে ইসরায়েলের দাবি, গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। মৃত্যুর এই মিছিল যেন থামছেই না। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা, খাদ্য সংকট, চিকিৎসা ও ওষুধের অভাবে প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। এই নিষ্ঠুরতার মাত্রা যেন কোনো কিছু দিয়েই পরিমাপ করা যায় না। রক্তপিপাসু ইসরায়েলের থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরাও। ইসরায়েলি অস্ত্রের কাছে এই শিশুরা ঝরে পড়ছে একের পর এক লাশ হয়ে। আর সন্তানহারা মায়েদের আহাজারি যেন নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে গাজা উপত্যকায়। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে বর্তমানে সেখানে ৬০,০০০-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে সংস্থাটি। তবে ইসরায়েলের দাবি, গাজায় মানবিক সংকটের কোনো প্রমাণ নেই। যুদ্ধবিরতির সময় ২৫,০০০-এর বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে তারা। যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এবং স্বাধীন পর্যবেক্ষকদের দেয়া তথ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। গত ২ মাস থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ রেখেছে। ফলে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও স্বতন্ত্র রিপোর্ট বলছে, এতে করে গাজার মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। রাকিব হাসান, RTV। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।